প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর কষে দেখি ৮ এই অধ্যায়টার লম্ববৃত্তাকার চোঙের অঙ্কগুলো করব। ৩, ৪, ৫, ৬ এই কটা 4টে অঙ্ক আমার পার্ট 1 ভিডিওতে থাকবে। অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ করব এবং সহজভাবে তোমাদের বোঝাবার চেষ্টা করব। তোমরা সেগুলো বোঝার চেষ্টা করো, আশা করি ভালো লাগবে। চলো আমরা কপিতে অঙ্কগুলো শুরু করি। এখন একটা লম্ববৃত্তাকার চোঙ আঁকবো আমরা। লম্ববৃত্তাকার চোঙ আঁকলাম, এইটাকে বলা হয় লম্ববৃত্তাকার চোঙ, যার দুটো হচ্ছে গলীয় তল বা সমতল, যার এইটা এবং এইটা হচ্ছে গলীয় তল অর্থাৎ একটা বৃত্ত, এবং এইটাকে বলা হয় বক্রতল। এটাকে বলে বক্রতল, ঠিক আছে। তাহলে এইটা একটা বৃত্ত, তাহলে আমরা জানি এটা বৃত্তের ব্যাসার্ধ আমরা কি ধরি? বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর এইটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে ব্যাস, এটাও ভূমির ব্যাস, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ভূমির ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এই লম্ববৃত্তাকার চোঙের অঙ্কগুলো করার আগে আমাদেরকে কতগুলো সূত্র সম্পর্কে জানতে হবে। প্রথম সূত্র কি? লম্ববৃত্তাকার চোঙের লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr h। এই 2π হচ্ছে 2πr হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির সঙ্গে উচ্চতা গুণ করলে আমরা লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল পাই। এখানে লিখতে হবে বর্গ একক। ক্ষেত্রফল মানে সবসময় বর্গ একক শব্দটাকে ব্যবহার করতে হয়। এরপর আসবো আমরা 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রে কি লেখা আছে? কি বলা যেতে পারে? লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। দেখো ইতিমধ্যে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত খালি বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? 2πr/h প্লাস এখানে এটা একটা বৃত্ত, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি? πr²। কটা বৃত্ত? উপরেও একটা বৃত্ত আছে, নিচেও একটা বৃত্ত আছে, তাই এখানে লিখে দিলাম πr²। তাহলে এটাকে যদি আমি সংক্ষেপে করি কি হবে? দেখো, 2 এখানে যদি 2πr/h প্লাস 2πr², তাহলে এখান থেকে তুমি 2πr কমন নিয়ে নাও, কি থাকবে? h প্লাস r বর্গ একক, ঠিক আছে। তাহলে আমরা এটা পেলাম লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এইবার আমরা আসবো লম্ববৃত্তাকার চোঙের আয়তন। লম্ববৃত্তাকার চোঙের আয়তন, আয়তন কি হয় না? πr²h অর্থাৎ ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ। এটা সবসময় লিখতে হবে ঘন একক। তাহলে আমরা এখানে 3টি সূত্র পেলাম। এই 3টি সূত্রের সহযোগে আমরা এই অধ্যায়ের বা এই কষে দেখি 8 অঙ্কগুলো এক এক করে করতে শুরু করব। প্রথমে আমরা 1 এবং 2 দাগের অঙ্কগুলোতে একের দাগের যে অঙ্কটা রয়েছে, যেখানে একটা চিত্র দেওয়া আছে, এরকম একটা লম্ববৃত্তাকার চিত্র দেওয়া আছে, বলেছে এই ঘনবস্তুটির কয়টি তল, অর্থাৎ একটা লম্ববৃত্তাকার চোঙের কটি তল। আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে দেখবে তোমরা, ছবিতে এই যে ছবিটা দেওয়া আছে, এই একটা তল, এই একটা তল এবং এই একটা তল, তাহলে কটা হলো? 3টে তল, অর্থাৎ দুটো সমতল একটা বক্রতল। অর্থাৎ একের দাগের এবং 2 দাগের একের দাগ এবং 2 দাগের উত্তর আমি বললাম। প্রথম উত্তরটা হবে 3টে তল, দ্বিতীয় উত্তরে হবে একটি বক্রতল ও 2টি সমতল। তারপরে 2 দাগের অঙ্ক বলেছে আমার বাড়ির 5টি ঘনবস্তুর
নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। তোমরা যে কোনো 5টা বস্তুর নাম লিখতে পারবে বাড়িতে ব্যবহৃত, লিখে নেবে এটা। এইবার আমরা 3-এর দাগ থেকে অঙ্কটা শুরু করছি। 3-এর দাগের অঙ্কে কি বলেছে? একটি পিতলের চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা কত? অর্থাৎ এখানে মনে করো একটা ড্রাম যেটা পাতলা একটা চাদর মানে টিনের পাত দিয়ে তৈরি হয়েছে, যার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেমি। আমরা লিখব ঢাকনা সমেত ড্রামের ব্যাস 28 সেমি। ঢাকনা সমেত ড্রামের ব্যাস হচ্ছে 28 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে, আমরা জানি ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাস হবে 14 সেমি। ব্যাস পেয়ে গেলাম আমি 14 সেমি। এইবার ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু একটা ড্রাম তৈরি করা হয়েছে, লম্ববৃত্তাকার চোঙ আকৃতির একটা ড্রাম তৈরি করা হয়েছে যার মধ্যে ঢাকনাটাও আছে, তাহলে এই টোটালটা মিলিয়ে কতটা তার ক্ষেত্রফল আছে সেটা আমাকে বের করতে হবে। তাই সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 2816 বর্গ সেমি। অর্থাৎ এতটার 2816 বর্গ সেমি পাত লিখেছে এই ড্রামটা তৈরি করতে। এবং এটাই কি তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 2 পাই ইন্টু r প্লাস এইচ, r প্লাস এইচ বা এইচ প্লাস আর। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্নানুসারে কি হবে? 2 পাই r ইন্টু এইচ প্লাস আর সমান 2816। ওকে, এখানকার মধ্যে আমি কিসের মান জানি? কেবলমাত্র ব্যাসার্ধের মান জানি। আমরা ঢাকনা সম ব্যাসার্ধটাকে সবসময় কোন অক্ষর দ্বারা প্রকাশ করি? ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। তাহলে 2 ইন্টু 22/7, পাই এর মান 22/7 আমরা জানি, এটা আর এর মান হচ্ছে 14, আর এখানে এইচ প্লাস 14 সমান 2816। ওকে, এইবার আমরা লিখব বা, দেখো এই 7 দিয়ে 14টাকে যদি কাটি এখানে 2 পেয়ে যাব। তাহলে এইচ প্লাস 14 সমান এইটা বাই এই পাশের অঙ্কগুলোকে সমস্তটাই নিচের মধ্যে বসিয়ে দেব। হলো, এইবার এক এক করে কাটা শুরু করি। 2 দিয়ে কাটলে 2 1 2, 2 4 8, 10 0, 2 8 16। আবার 2 দিয়ে কাটি, 2 7 14, 0, 2 4 8, 11, 2 11 22, এখানে হবে 2 3 6, 2 5 10, 2 2 4। 11 দিয়ে কাটলে কি আসবে? 11 3 33, 11 দিয়ে 22। তাহলে আমরা এখানে লিখতে পারি এইচ প্লাস 14 সমান 32। ওকে, বা এখানে লিখতে পারি এইচ সমান 32 মাইনাস 14, বা এইচ সমান মাইনাস করলে কত হবে? 18। কি হবে এটা? 32 থেকে আর 14 বাদ দিলে 18। তাহলে আমাকে কি জিজ্ঞেস করেছিল? ড্রামটির উচ্চতা কত হিসেব করি। অতএব আমরা এখানে লিখতে পারি ড্রামটির উচ্চতা 18 সেমি। ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্ক আমরা শেষ করলাম। সিম্পল ছিল অঙ্কটা। আমরা এবার 2 নম্বর অঙ্কটা যাব। 2 নম্বর অঙ্কটাতে কি বলা আছে আগে পড়ে নিই ভালো করে। 2 নম্বর অঙ্কে বলা আছে 3 নম্বর, সরি এখানে 4 নম্বর অঙ্ক হবে। 3 থেকে শুরু করেছি। একটি বারান্দায় 5
5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন সেমি মশলা লাগবে হিসেব করি, এবং প্রতি বর্গমিটার যদি 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে হয় তবে কত খরচ হিসেব করি। তাহলে প্রথমত আমরা যেহেতু এখানে বলেছি পিলার ঢালাই করতে মশলা লাগবে, তার মানে পুরো কতটা পরিমাণ পদার্থ লাগে সেটা বের করতে হবে। এটার অর্থ হচ্ছে এর আয়তন বের করতে হবে। তাছাড়া এখানে কত ঘন ডেসিমিটার লেখা আছে সেটাও থেকেও বোঝা যায় যে এটার আয়তন বের করতে হবে। প্রথমত হচ্ছে বারান্দায় যে পিলারটা আছে তার ব্যাস কত, তাহলে বারান্দার পিলারের ব্যাস 5.6 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 5.6 বাই 2 ডেসিমিটার সমান 2.8 ডেসিমি। তাহলে বারান্দার ব্যাসার্ধ পেয়ে গেলাম, বারান্দার পিলারের ব্যাসার্ধ। এবং পিলারের উচ্চতা কত হবে? এখানে দেওয়া আছে 2.5 মিটার। এখানে খেয়াল রাখতে হবে ব্যাসার্ধ দেওয়া আছে ডেসিমিটার, উচ্চতা দেওয়া আছে মিটারে, এবং এখানে আমাকে উত্তর চেয়েছে ঘন ডেসিমিটারে। তাহলে মিটারটাকে আমি ডেসিমিটার করি। 2.5 মিটার সমান 25 ডেসিমিটার। মিটারের পর ডেসিমিটার এক ঘর, 10 দ্বিগুণ করলে এটা হয় ডেসিমি। ওকে, 2.5কে 10 দ্বিগুণ করলে 25 ডেসিমিটার হয়। এইবার কটি পিলার আছে? দুটো পিলার আছে, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এবার লিখতে পারি দুটি পিলারের আয়তন হবে, দেখো আয়তন হবে কত। প্রথম কথা দুটো পিলার, তাই আগে 2 লিখলাম, ঠিক আছে। গুণ আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে এবার মান বসাই। পাই এর মান 22/7, আর স্কোয়ার মানে কত হবে? 2.8 এর স্কোয়ার ইন্টু এইচ এর মান কত? 25 ঘন ডেসিমিটার। তাহলে সমান 2 ইন্টু 22/7 ইন্টু 2.8 ইন্টু 2.8 ইন্টু 25 ঘন ডেসিমিটার। ওকে, এবার এইটা দিয়ে যদি কাটি কি হবে? 0.4 হবে, 0.4। এবার এখানে দশমিক তুলে দিয়ে এখানে 10 বসিয়ে দিলাম, এখানেও 10 বসিয়ে দিলাম, ঠিক আছে। 5 2 10, 5 5 25, আবার 5 2 10, এই একটা 2 কেটে দিলাম, এখানে এটা দিয়ে কাটলাম, 2 হলো। তাহলে কি কি থাকছে আলাদা করে লিখে নিন। 22 থাকছে, 2 থাকছে, আর 28 থাকছে। 22 থাকছে, 2 থাকছে, 28 থাকছে। এইবার আমাকে এখানে কি করতে হবে? এগুলো গুণ করে নিতে হবে। তাহলে 28 দুগুণে কত? 56। 28 দুগুণে 56 যদি আমরা এটা গুণ করি, এবার এটাকে 22 দিয়ে গুণ করবো, কত হবে? 6 দুগুণে 12 দিয়ে হাতে আমার 1, 6 দুগুণে 12 দিয়ে হাতে আমার 1, 5 10, 1 11, আবার 1 1 2। তাহলে কত হচ্ছে? 2 3, আবার 3, আবার 2 1 সমান 1 2 3 2 ঘন ডেসিমি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? দুটো পিলার ঢালাই করতে 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। এখানে আমি জিজ্ঞেস করেছি, তাহলে লিখতে হবে দুটি পিলার ঢালাই করতে 1232 ঘন ডেসিমি মশলা লাগবে। ওকে, এবার সেকেন্ড পার্ট যেটা আমাকে জিজ্ঞেস করেছে যে
প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত কত টাকা খরচ পড়বে। তাহলে আমরা আগে মিটারে যেতে হবে। তাহলে পিলারের ব্যাসার্ধ কত লেখা ছিল 2.8 ডেসিমিটার সমান সমান, ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে কি করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়। তাই কি হয়, আগে একটা দশমিক বসবে, তারপর 28 মিটার, এটা আমি পেয়ে গেলাম, মিটার, এটা আমি পেয়ে গেলাম পিলার দুটির ব্যাসার্ধ। উচ্চতা তো লেখাই রয়েছে 2.5 মিটার। এবং যেহেতু পিলার দুটো প্লাস্টার করতে হবে, মনে রাখতে হবে একটা বারান্দার যখন পিলার হবে তার উপরিতলটাও বাড়ির সঙ্গে অ্যাটাচ থাকে এবং নিচের তলটা মেঝের সঙ্গে অ্যাটাচ থাকে। তাহলে কেবলমাত্র পার্শ্বতলটাই আমাকে প্লাস্টার করতে হবে। একটা বাড়ির পিলার যখন হবে তার উপরিতলটা তো ছাদের সঙ্গে আটকানো থাকবে এবং নিচেরটা মেঝের সঙ্গে আটকানো থাকবে। তাহলে সেই দুটো পোর্শনে তখন কিন্তু আর প্লাস্টার করার প্রয়োজন নেই, কেবলমাত্র বক্রতলের প্লাস্টার করতে হবে। তাহলে দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল মিন্স পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। ওকে, তাহলে এবারে এখানে মান বসাই। দুটি পিলার যেহেতু তাই এই দুইটা আগে চলে আসলো, তারপরে এইটা ফর্মুলা ব্যবহার করব, 2/22/7, আর এর মান 0.28, এইচ এর মান 2.5 বর্গ মিটার। ওকে, এইবার আমি কি করব, এখানে মানগুলো বসিয়ে দিলাম। এবার কাটাকাটি করি। আচ্ছা, এখানে তুলে ওটাকে আমি 100 লিখে দিলাম, এইটা তুলে আমি এখানে 10 লিখে দিলাম। 4 7 4 28, ওকে, 4 25 100, এই 25 25 কেটে গেল। তাহলে কি থাকছে আমার উপরে কি থাকছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 4 ইন্টু 22/10 বর্গ মিটার। ওকে, এইবার আমি এটা কাটাকাটি বা গুণ করছি না। এবার আমরা যেহেতু লেখা আছে 125 টাকা হিসাবে মোট খরচ, 125 টাকা হিসাবে মোট খরচ কি হবে, 4 ইন্টু 22/10 ইন্টু 125। ওকে, তাহলে 5 2 10, 5 2 10, 5 5 25, এখানটা হচ্ছে 2, এখানটা লিখে দাও টাকা। ওকে, এইবার সমান সমান কত হচ্ছে 44, 44কে এবারে আমি 25 দিয়ে গুণ করব, কি হবে, দেখো 22 দুগুণে 44, আমি এখানে লিখছি 44 ইন্টু 25, 25 4 100, শূন্য হাতে আমার 10, 25 4 100 আর 10 কত হবে 110, অর্থাৎ 1100 টাকা। তাহলে আমার দুটো পিলার প্লাস্টার করতে 1100 টাকা খরচ হবে। ঠিক আছে, আমরা 4 দাগের অঙ্কটা কমপ্লিট করলাম। এইবার আমরা আসব 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কে কি আছে, 5 দাগের অঙ্ক বলেছে 2.8 দৈর্ঘ্যের অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাসের সিলিন্ডারে এত কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘনসেমি গ্যাসের ওজন কত। প্রথম কথা আমরা পেলাম সিলিন্ডারের গ্যাস সিলিন্ডারের অন্তর্ব্যাস 2.8 ডেসিমিটার। ওকে, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 1.4, 2.8কে 2 দিয়ে ডিভাইড করলে 1.4
ডেসিমি। ওকে, আবার উচ্চতা কত বলা আছে বা লম্ব, গ্যাস সিলিন্ডারের উচ্চতা, উচ্চতা সমান সমান অর্থাৎ এইচ সমান সমান লেখা আছে 7.5 ডেসিমি। ওকে, এইবার আমরা কি করব, গ্যাসের আয়তন কত, তাহলে গ্যাস সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ, এই ফর্মুলাটা আমরা জানি, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই এর মান 22/7, আর এর মান 1.4 এর হোল স্কয়ার, এইচ এর মান 7.5, এখানে ঘন ডেসিমিটার। ওকে, তাহলে এবার এখানে কাটাকাটি করতে হবে, 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু 7.5 ঘন ডেসিমি। ওকে, তাহলে এটা কাটলে 0.2। তাহলে আমরা কি করছি, এবার এখানে পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 লিখে দিই, এখানে পয়েন্ট তুলে দিয়ে এখানে 10, এখানে পয়েন্ট তুলে দিয়ে এখানেও 10। ঠিক আছে, 3টে 10 হয়ে গেল, 5 দিয়ে কাটি, 5 2 10, 5 15 75, এই 2 2 কেটে দিলাম। আবার কাটি, 5 3 15, 5 2 10, এই 2 2 কেটে 11। তাহলে কি কি থাকলো, 11 ইন্টু 14 ইন্টু 3, আর নিচে থাকছে 10 ঘন ডেসিমিটার। এই এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন যদি এত কিগ্রা হয়, তাহলে লিখতে হবে 1 ঘন ডেসিমি গ্যাসের আয়তন, গ্যাসের ওজন। আচ্ছা, এই যে মোট গ্যাসের আয়তনটা আমরা বের করলাম, এর ওজন কত সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে সেই ওজনটাকে যদি আমি মোট গ্যাসের আয়তন দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে, 1 ঘন সেমি গ্যাসের ওজন আমরা পেয়ে যাব। তাহলে এখানে আছে 5.015 বাই, এটা তাহলে উল্টে যাবে, 11 এখানে আসবে, 14 এখানে আসবে, 3 এখানে আসবে, আর 10টা এখানে চলে যাবে। এই দশমিক তুলে আমি 1 লিখে 3টে শূন্য বসিয়ে দিলাম। দশমিকের জন্য 1, দশমিকের পরে যটা সংখ্যা থাকে তটা শূন্য বসাতে হয়, এই শূন্য শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এইবার আমি কি করব, কাটাকাটি করব। 3 দিয়ে প্রথমে কেটে দিলাম, 3 5 15, শূন্য, 1 নামলো ভাগ যায় না, আবার শূন্য, আবার 3 5 15। ঠিক আছে, এইবার 11 দিয়ে কাটি, 11 4 44, তাহলে 6 60, 11 5 55, আবার 11 5 55, অর্থাৎ 5005কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, 11 4 44, এখানে নামবে 6, এখান থেকে নামবে 0, 11 5 55, এখানে 5, আবার 5 নামলো, 11 5 55 হয়েছে। এইবার 7 দিয়ে কাটা যাবে, 7 6 42, 7 5 35, দেখি 7 2 14, 7 6 42, 3 নামলো, 7 5 35। ঠিক আছে, তাহলে কত থাকছে, উপরে থাকছে 65/2, 65/2, মানে এটাকে যদি তুমি ডিভাইড করো, 65/2টাকে 2 3 6, 5, 2 2 4, 1.0, 2 5 10, কত হলো, এত কিগ্রা, 2.5 কিগ্রা। এটাকে যদি আমি, এখানটা কিন্তু একটা 100 রয়েছে, তাহলে এখানটা তুমি 100 দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করতে পারি, এইটাকে এইভাবে না করে আমরা এইটা করলাম। এবারে আমরা কি করব, তাহলে 65/100 ইন্টু 2, এবার এটাকে আমি 1000 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসবে, গ্রাম আসবে। আমরা কি দশমিক গ্রামে প্রকাশ করলাম। এবারে এই শূন্য কেটে দিলাম, এখানে এটা শূন্য কেটে দিলাম, এখানটা 5 লিখলাম, 5 5 25, 5 6 30 দিয়ে 32, এত গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে এই যে 100টা ছিল সেটা এখানে বসাতে হয়েছে, বসানোর পর কাটাকাটি করার পর আমি এত গ্রাম পেলাম। ঠিক আছে, তাহলে আমার এটা দরকার নেই। আমি আবারও বলছি, তাহলে কি করা হলো, যে এই যে গ্যাসের মোট আয়তনটা বেরোলো
সেই আয়তনের ওজন হচ্ছে 15.015 কিগ্রা। এই যে মোট ওজন, এই মোট ওজনটাকে আয়তন দিয়ে ভাগ করলে, মানে সমগ্র আয়তন দিয়ে ভাগ করলে 1 ঘন সেমি গ্যাসের ওজন পাওয়া যাবে। সেক্ষেত্রে আমি এখানে বসিয়ে কাটাকাটি করেছি, কাটার পর এখানে এই প্যাডটা এসছে, এখানে এসে আমি আবার এটা কি এসছিল, এটা কিগ্রা, এটা ছিল কিগ্রা। আবার এখানে যখন 1000 দিয়ে গুণ করলাম তখন চলে আসলাম এখানে গ্রামে। গ্রামে আসার পর কাটাকাটি করার পর আমরা 225 গ্রাম পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা 5 দাগের অঙ্কটা কমপ্লিট করলাম। এইবার আমরা আসবো 6 দাগের অঙ্ক। 6 অঙ্কটা ভালো করে পড়ে নেওয়া যাক। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ, তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল। এই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দীর্ঘ ব্যাসের একটি জারে রাখা হয় তবে তার উচ্চতা হয় 4.1 ডেসিমিটার। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 ডেসিমিটার, 1.4 ডেসিমিটার উচ্চতা হিসেব করে লিখি। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি একটা তিনটে গ্যাস জারের গ্যাসকে নিয়ে একটি গ্যাস জারের মধ্যে ঢালা হয়েছে, যার তার ব্যাসার্ধ বলা আছে এবং উচ্চতা বলা আছে, কিন্তু 3টি গ্যাস জারের ব্যাস বলা আছে কিন্তু উচ্চতা বলা নেই। আমি মনে করি প্রথম তিনটি জারের উচ্চতা h, প্রথম 3টি জারের উচ্চতা h, যেহেতু প্রথম 3টি জারের ব্যাস বলা আছে 1.4 ডেসিমি, অতএব ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আমরা জানি ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে যা হয় সেটা হচ্ছে ব্যাসার্ধ 0.7 ডেসিমিটার। ওকে, তাহলে 3টি জারের প্রত্যেকটির আয়তন কত হয়? আমরা যদি একটা জারকে, এখানে লম্ববৃত্তাকার চৌঙ্গাকৃতি জার বলা আছে, 3টি জারের প্রত্যেকটির আয়তন কত হবে? আয়তন যেহেতু সমান ব্যাস এবং সমান উচ্চতা বলা আছে তাই পাই আর স্কয়ার এইচ ঘন একক। ঠিক আছে, আবার যে বড় জারটা দেওয়া আছে যার মধ্যে সমগ্র গ্যাসটা ঢালা হলো, সমগ্র অ্যাসিডটা ঢালা হলো, সেই বড় জারের ব্যাসার্ধ কত? আমি সেটাকে বড় জার বলছি, মানে তিনটি এরকম ছোট ছোট জার, যার আবার সম্পূর্ণ অংশ পূর্ণ নয়, 3টে ছোট ছোট যার সম্পূর্ণ অংশ পূর্ণ নয়, সেই 3টে জারের যে গ্যাস ছিল, প্রত্যেকটা জার কিন্তু একই, সেটা কি করা হয়েছে না, একটা বড় জারে, এখানে কি হয়েছে, একটা বড় জারের মধ্যে ঢালা হয়েছে, তার এতটা ধর উচ্চতা উঠেছে। তাহলে এই বড় জারের যতটা পর্যন্ত অ্যাসিডটা উঠেছে তার আয়তন কত? বড় জারের ব্যাস, বড় জারের ব্যাস কত বলা আছে? 3টি জার যদি এত ডেসিমিটার দীর্ঘ একটি ব্যাস, তার মানে 2.1 ডেসিমিটার। ওকে, তাহলে ব্যাসার্ধ 2.1/2 ডেসিমিটার, এটা হচ্ছে বড় জারের ব্যাসার্ধ। আবার বড় জারের উচ্চতা কত? বড় জারের উচ্চতা বলা আছে 4.1 ডেসিমিটার, 4.1 ডেসিমিটার। ঠিক আছে, এবার তাহলে বড় জারের আয়তন কি হবে? পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই এর মান বসিয়ে দিলাম 22/7, আর এর মান হচ্ছে 2.1/2 হোল স্কয়ার, আর উচ্চতা হচ্ছে 4.1 ঘন ডেসিমি। আচ্ছা, ছোট জারের যে আয়তন সেটা কিন্তু প্রত্যেকটার আবার একই মাপের নয়। 3টি জারের
মোট আয়তন তিনটি আগে লিখি, তিনটি জারের মোট আয়তন কি হবে? প্রথমত প্রথমটা ছিল পাই আর স্কোয়ার এইচ ইন্টু প্রথমের কত অংশ ছিল, এখানটা বলা আছে 2/3 অংশ, প্লাস দ্বিতীয়টা কি পাই আর স্কোয়ার এইচ ইন্টু 5/6 অংশ, প্লাস আবার পাই আর স্কোয়ার এইচ ইন্টু 7/9 অংশ। ঠিক আছে, এই অংশ। ঠিক আছে, তাহলে এটা যদি আমি এরকম হয়, পাই আর স্কোয়ার এইচটা যদি কমন নিয়ে নিই, এখানেও আছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, কমন নিলে কি হবে? 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 অংশ। অংশ মিনস এখানে ঘন ডেসিমি। তাহলে এইবার আমরা এখানে আর এর মান কত জানি? প্রথমটার আর এর মান ছিল 0.7, তাহলে পাই ইন্টু 0.7 স্কোয়ার ইন্টু এইচ, এটা ভগ্নাংশে যোগ করলে কত হবে? 18 লসাগু হবে, 3 6 18, এখানে হবে 12, প্লাস 6 3 18, এখানে হবে 15, প্লাস 9 2 18, এখানে হবে 14 ঘন ডেসিমিটার। তাহলে পাই ইন্টু 0.7 হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু এটা যোগ করলে 41/18 ঘন ডেসিমি। ওকে, প্রশ্নানুসারে তাহলে এই আয়তনটা যা আর একটা বড় জারের যে মোট আয়তন হয়েছে তার সঙ্গে সমান হবে। তাহলে প্রশ্নানুসারে পাই ইন্টু 0.7 স্কোয়ার এইচ ইন্টু 4118 সমান সমান এইটা 22/7, এটা পাই এর মান বসিয়ে দিয়েছি, ইন্টু 2.1/2 হোল স্কোয়ার ইন্টু 4.1। ওকে, তাহলে আমরা এখানে পাই এর মান তো জানি 22/7, এখানে আছে 22/7, পাই আর পাই কেটে কমিয়ে দিলাম। এইবার আমরা এখানে লিখছি এইচ সমান সমান, মানে এইচটাই পাশে রেখে দিলাম, দিয়ে ওখানে থাকবে কত? 2.1/2, যেহেতু স্কোয়ার আছে আমি দুবার লিখতে পারি, ইন্টু 4.1 বাই এখানে এটা চলে আসবে 0.7 ইন্টু 0.7 ইন্টু 41টা এখানে চলে আসলো, 18টা ওখানে চলে গেল। ঠিক আছে, এইবার দেখতে পাচ্ছি এখানে একটা দশমিক আছে, এখানে একটা দশমিক বাদ, এই একটা দশমিক বাদ, এই দশমিকটা উঠে এখানে 10 নেমে গেল। এইবার আমাকে কাটাকাটিটা সম্পূর্ণ করতে হবে। কাটাকাটি সম্পূর্ণ করতে গেলে আমাকে এখানে প্রথমে কাটতে 41 কেটে গেল, 7 দিয়ে কাটলাম এটা 3 হলো, আবার এই 7 দিয়ে কাটলাম এটাও 3 হলো, আর এখানটা এটা দিয়ে কাটলাম এটা 9 হলো। তাহলে কত হবে? 9 3 3 9 9 81, 81/20, 81/20। এটাকে আমি যদি ভগ্নাংশ করি, দশমিকে প্রকাশ করি, দেখবে 4.05 হবে। তাহলে এইচ সমান সমান হলো 4.08। ওকে, এবার আমাকে কি উত্তর চেয়েছিল? প্রথম তিনটি, তাহলে তিনটি সমান মাপের জারির উচ্চতা কত? তাহলে লিখতে হবে তিনটি সমান মাপের জারের উচ্চতা 4.05 ডেসিমিটার। তাহলে এই অঙ্কটা আমি সম্পূর্ণ করলাম। তাহলে আমরা কষে দেখি 8-এর পার্ট 1 ভিডিওটা আমরা 3 থেকে 6 পর্যন্ত এই 4টে অঙ্ক করেছি। আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং অনেকটা সহজভাবেই এগুলো করা হয়েছে। যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে। সাবস্ক্রাইব করার সময় যে বেল আইকনটা থাকবে সেটা তোমরা প্রেস করবে, তাহলে পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। বেস্ট অফ লাক।